লেবাননের হিজবুল্লাহদের উপর ভয়ঙ্কর পেজার অ্যাটাক করে গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়েছে ইসরায়েল। অ্যানালগ যুগের ছোট্ট একটা ডিভাইস এই পেজার যে বিস্ফোরক হতে পারে সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। ঠিক কোন দেশ থেকে আনা হয়েছিল এই পেজার এবং ইসরায়েলিরা হিজবুল্লাহদের এই পেজারকে কিভাবে ট্র্যাক করে বিস্ফোরকে পরিণত করলেন সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলেই আমাদের চ্যানেলে গিয়ে সেটি দেখতে পারেন। তবে এই পেজার অ্যাটাকে রেশ কাটতে না কাটতেই ফের একবার কেঁপে উঠল হিজবুল্লাহ এবং লেবানন। এবার ওয়াকি টকি বিস্ফোরিত হলো শহরের 450টি জায়গায়, যার ফলে মৃত্যুর মুখে ঢলে পড়লেন 500-র বেশি মানুষ। আর এর সঙ্গে সঙ্গেই ইসরায়েল পরিষ্কারভাবে ঘোষণা করলো দ্য নিউ ফেজ অফ ওয়ার হ্যাজ বিগেইন, অর্থাৎ তারা সরাসরিভাবে লেবাননের উপর হিজবুল্লাহদের উপর যুদ্ধ ঘোষণা করলেন। আর ঠিক সেদিনই ইসরায়েল এবং প্যালেস্তাইনের সমস্যা নিয়ে ইউএন কাউন্সিলে একটি ভোটাধিকার হলো, যেখানে বিশ্বের সমস্ত দেশ ভোট দিলেও ভারত কিন্তু ভোট দিল না। ভারতের অঙ্কটা তাহলে কি? ইসরায়েল এবং হিজবুল্লাহদের এই যুদ্ধে ভারতের অবস্থানটা কি হবে সেই নিয়ে এখন গোটা বিশ্ব কিন্তু রীতিমতো চর্চা করছে। আর তাই নিয়ে আজকে আমার এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্যই। হিজবুল্লাহদের উপর ভয়ঙ্কর পেজার অ্যাটাক করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ইসরায়েল। 10 থেকে 12 গ্রামের অ্যানালগ যুগের ছোট্ট একটা ডিভাইস এই পেজার এবং এর ভিতরে ছোট্ট একটা চিপ ইনস্টল করে দিয়েছিল ইসরায়েল, এরকমই মনে করেন অনেক বিজ্ঞানীরা। এই পেজার কিন্তু তৈরি হয়েছিল তাইওয়ানে। হিজবুল্লাহরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য স্মার্টফোন ব্যবহার করতেন না, কারণ ইসরায়েলের যে সাইবার সেল তা বিশ্বে অন্যতম সেরা একটি জায়গায় আছে। ফলে তারা আশঙ্কা করতেন এই স্মার্টফোন ব্যবহার করলে তারা সহজেই এটাকে হ্যাক করতে পারবে। তাই অ্যানালগ যুগের ছোট্ট একটা ডিভাইস পেজার তারা বিভিন্ন কমিউনিকেশন মিডিয়াম হিসাবে কিন্তু ব্যবহার করতেন। আর শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিজবুল্লাহ এই যে গোষ্ঠী, এর সদস্যদের কাছে যে পেজার ছিল তা একটা ক্লিকেই একই সময়ের ব্যবধানে একই সঙ্গে ফেটে গেল, যার ফলে 3000 জন ব্যক্তি বা হিজবুল্লাহ সংগঠনের সদস্য মৃত্যুর মুখে ঢলে পড়লেন। আর এই রেস যখন থিতিয়ে যাচ্ছে, গোটা বিশ্ব যখন রীতিমতো চমকে গেছে, ঠিক তখনই ফের একবার হিজবুল্লাহদের 450টি ওয়াকি টকি একসঙ্গে ফেটে গেল। এর ফলে মৃত্যুর মুখে জড়িয়ে পড়লেন আরো 1000 জন বেশি হিজবুল্লাহর সদস্য। অর্থাৎ টেকনোলজির সাথে বুদ্ধিমত্তা মেলালে শত্রুপক্ষকে যে কিভাবে ঘায়েল করা যায় তার প্রকৃত উদাহরণ কিন্তু ইসরায়েল। এবং গোটা বিশ্ব নিঃসন্দেহে এই টেকনোলজির থেকে ভবিষ্যতে যুদ্ধের জন্য কিছু না কিছু শিখবেন তা বলাই চলে। এবং এর পাল্টা হিসাবে হিজবুল্লাহরাও কিছু না কিছু যে ইসরায়েলদের বাসীকে উপহার দেবেন তাও বলা চলে। এবং সব মিলিয়ে পরিস্থিতি যে আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে তা সকলেই হয়তো বুঝতে পারছেন। উল্লেখ্য বিষয় হলো, এই পেজার অ্যাটাকের পর আমেরিকা এবং ইসরায়েল দুজনেই দায় স্বীকার না করলেও কাল ওয়াকি টকি বিস্ফোরণের পর ইসরায়েলের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন দ্য নিউ ফেজ অফ ওয়ার হ্যাজ বিগেইন, অর্থাৎ তারা সরাসরি লেবাননের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করলেন। হিজবুল্লাহদের মানসিক অবস্থা এতটাই শোচনীয় যে তারা যে রেডিও কিংবা সোলার প্যানেল ব্যবহার করেন সেগুলোকেও তারা সন্দেহর চোখে দেখছেন, এবং কখন যে ইসরায়েলি সাইবার হানায় সেগুলো ফেটে যাবেন তাই তারা বুঝতে পারছেন না। এর ফলে তারা চেষ্টা করছেন সমস্ত ইলেকট্রিক ডিভাইস একই জায়গায় জড়ো করে শহরের অন্য কোথাও গিয়ে জ্বালিয়ে দিতে। অর্থাৎ ইসরায়েল যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসকে অ্যাটাক করতে পারেন সেরকমই মনে করছেন এই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। পরবর্তীকালে এই লেবানন এবং ইসরায়েলের সংঘাতের জায়গাটা ঠিক কোথায় আমি একটু আপনাদের জানাই। আপনারা যদি দেখেন, ঠিক কিছু বছর আগেও লেবাননের দক্ষিণ অংশ এবং ইসরায়েলের উত্তর অংশে একে অপরের বিরুদ্ধে এত মিসাইল বর্ষণ করেছে যে গোটা বিশ্ব এর সমালোচনা করেছিল। ইসরায়েলের অবজেক্টিভটা কিন্তু খুব পরিষ্কার। ইসরায়েলের কাছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বানানো অনেক অস্ত্র আছে, টেকনোলজিতে তারা বিশ্বের অন্যতম সেরা দেশ। তাই তারা বিশ্বতে আরো বেশি প্রসার লাভ করতে চাইছেন। এর ফলে তারা লেবাননের যে সাউথার্ন পার্ট তা তারা দখল করতে চাইছেন ভীষণ মাত্রায়। কিছু বছর আগেও এই মিসাইল বর্ষণের ফলে ইসরায়েল কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে এই অংশ থেকে 60,000-এর বেশি মানুষকে ইসরায়েল সরকার কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে গেছিল। এই যে গোল্ডেন হাইটস, এর পর থেকেই কিন্তু বাধাহীনভাবে পড়ে থাকে এবং লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী ভীষণ মাত্রায় এই জায়গাটিকে দখল করতে চায়।
ইসরায়েল কিন্তু সরাসরি এবার এই জায়গাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা করে বসলো। পরবর্তীকালে ইসরায়েল আরো বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। হিজবুল্লাহ গোষ্ঠী যেসব ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে তারা কোন দেশের থেকে বানানো হচ্ছে, ম্যানুফ্যাকচারিং যে ইউনিট, তারা কারা ইত্যাদি নিয়ে ভয়ঙ্কর রিসার্চ চালায় দীর্ঘদিন, এবং অবশেষে তাইওয়ান থেকে আনা পেজারের উপর বিস্ফোরক ঢুকিয়ে দিয়ে তারা পেজার অ্যাটাকটি করে। যদি তাইওয়ান এবং হাঙ্গেরি দুজনেই এই পেজার যে তারা বানিয়েছে তা স্বীকার করেনি। এর পিছনেও নির্দিষ্ট কারণ আছে, কারণ এই অবস্থায় যদি তাইওয়ান স্বীকার করে এই পেজারগুলো তাদের বানানো, তাহলে গোটা দেশের ব্যবসা বাণিজ্যের উপরও কিন্তু বড় মন্দা নেমে আসবে এবং গোটা বিশ্ব তাইওয়ান বা হাঙ্গেরি কাউকেই কিন্তু আর বিশ্বাস করবে না। কিন্তু স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে এই পেজারগুলো কোনো থার্ড পার্টি থেকে কেনা, অর্থাৎ ইসরায়েলিরা এই থার্ড পার্টিকে খুব সহজেই কন্ট্রোল করে এর ভিতরে 10 থেকে 12 গ্রামের কোনো চিপ বা লিথিয়াম গ্যাস ঢুকিয়ে দিয়েছে, যা এই যে হিজবুল্লাহ গোষ্ঠী ধরতেও পারেনি। আপনারা যদি অ্যানালাইটিক্যাল ভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন ভারতের এই ভোট না দেওয়ার পিছনে কিছু নির্দিষ্ট জিও পলিটিক্যাল ইস্যু আছে। ঠিক কিছুদিন আগে ইরানের সর্বময় কর্তা অর্থাৎ প্রেসিডেন্টের উপরেও যিনি আছেন তিনি ভারতের বিরুদ্ধে একটি টুইট করে বসেন। যখন ইরান এবং ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত হচ্ছে একদিক দিয়ে, ইরান ট্যুরিজম ভারতে এসে বিভিন্ন ক্ষেত্রে প্রমোট করা হচ্ছে, ঠিক তখন এই টুইট ভারত কিন্তু কড়া ভাষায় প্রত্যাঘাত করেছিলেন। ইরানের সর্বময় যে কর্তা তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন গাজা মায়ানমারের যে মুসলমানদের অবস্থা কার্যত ইন্ডিয়ার মুসলমানদের অবস্থাও এক। আর ইরানের সুপ্রিম লিডার পরিষ্কারভাবে টুইট করেছিলেন মায়ানমার, গাজা এবং ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা কার্যত এক। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন গাজা এবং মায়ানমারের মতোই ভারতের অবস্থা। এই সুপ্রিম লিডারের টুইট নিয়ে কিন্তু কড়া ভাষায় ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু পাল্টা একটি প্রেস বিবৃতি জারি করেন। তিনি বলেন ইরান যেন নিজের অবস্থাটা আগে দেখে, আমাদের কথা না ভেবে। পরিষ্কার তিনি বলেছিলেন লুক অ্যাট ইউর রেকর্ডস, নিজেদের রেকর্ডস প্লিজ চেক করুন। এবং উল্লেখযোগ্যভাবে ইরান এবং ভারতের এই টুইটের যুদ্ধে কিন্তু বিশ্বের কোনো দেশ সমর্থন করেনি। আমেরিকা বলুন, রাশিয়া বলুন, চীন বলুন কিংবা প্যালেস্তাইন বলুন, কেউ কিন্তু ইরানের এই বিস্ফোরক টুইটের কোনো নিন্দা বা কোনো প্রতিক্রিয়াই জানায়নি। কিন্তু ইসরায়েল কিন্তু পরিষ্কারভাবে ভারতের পাশে দাঁড়িয়ে একটি টুইট করেন। ইসরায়েলের যে মন্ত্রী তিনি পরিষ্কারভাবে এই ইরানের সুপ্রিম লিডারের টুইটটাকে শেয়ার করে লিখেছিলেন এই যে গাজিনি অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার একজন কিলার, অর্থাৎ পরিষ্কারভাবে তিনি লেখেন গাজিনি ইউ আর এ কিলার, এবং তারপরে তিনি অসংখ্য তথ্য কিন্তু তুলে ধরেন যার মূলে আছে ইসরায়েল বা ইন্ডিয়া দুজনেই কিন্তু মুসলমানদের স্বাধীনতায় বিশ্বাসী, যা ইরান বিশ্বাস করে না। তিনি কি বলেছেন তথ্যে? তিনি বলেছেন ইসরায়েলে বর্তমান 74% জিউইশ এবং মুসলমানের সংখ্যা হলো 18%, এবং ইন্ডিয়াতে 2011-র যে জনগণনা তা অনুযায়ী 80%-এর কাছাকাছি হলো হিন্দু এবং 14%-এর বেশি হলো মুসলমান। অর্থাৎ দুই দেশই সংখ্যালঘু দেশে পরিপূর্ণ এবং দুই দেশেই কিন্তু সংখ্যালঘুদের স্বাধীনতা কিন্তু বর্তমান। কিন্তু ইরানে সংখ্যালঘুর সংখ্যা 1%-ই কম এবং মুসলমানদের সংখ্যা 99.94%। ফলে আপনি নিজের দেশের রেকর্ড দেখুন, নিজের দেশের মুসলমান বা সংখ্যালঘুদের স্বাধীনতার জন্য লড়াই করুন, অন্য দেশকে কিন্তু আপাতত দেখবেন না। আর ইসরায়েল কিন্তু পরিষ্কারভাবে ইন্ডিয়ার পাশে দাঁড়ানোয় ইন্ডিয়া কিন্তু আজকে এই ভোটাধিকার থেকে কিন্তু বিরত থাকেন। বার্তাটা পরিষ্কার, যদি তুমি বিশ্বের কাছে আমার নাম বদনাম করো তাহলে কিন্তু তোমাকে আমি শত্রু হিসাবে না ভাবলেও আমি তোমার পাশে প্রকাশ্যে দাঁড়াবো না। ইন্ডিয়াকে কিন্তু আগের ইন্ডিয়া আর ভাববেন না, এই বার্তাই হয়তো দিতে চাইলো জয়শঙ্করের এই ভারতবর্ষ। বিশ্বের দুই পরাক্রমশালী দেশ আমেরিকা এবং ভারত কার পাশে দাঁড়ায় সেটা আমাদের দেখার জন্য ভীষণ মাত্রায় ইন্টারেস্টেড। আর এর মধ্যে ইরান কিন্তু ইসরায়েলকে মাস মার্ডারার বলে চিহ্নিত করলো এবং গোটা বিশ্বকে টুইট করে তারা বলেছে ইসরায়েল হলো মাস মার্ডারার্স। এবং এর পাশাপাশি ইরান কিন্তু প্রস্তুতি নিচ্ছে নিউক্লিয়ার যে রিয়াকশন, নিউক্লিয়ার যে এক্সপ্লোশন সেটা কিন্তু ভীষণ টেস্ট করার জন্য। এবং ইরান যদি নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা টেস্ট করে ফেলে ভারতবর্ষের কাছে কতটা বিপজ্জনক হতে পারে কিংবা আমেরিকা পুরো বিষয়টাকে কিভাবে সমর্থন করবে তা কিন্তু গোটা বিশ্বের কাছে দেখার বিষয়। সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ভারত, চীন এবং আমেরিকা কিংবা রাশিয়া কি পদক্ষেপ নেয় আগামী 1 মাসের মধ্যে তা গোটা বিশেষজ্ঞরাও কিন্তু চর্চা করবেন আগামী কয়েকদিনে।